আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচন মানুষের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, তাই না? এই নির্বাচনটা কিন্তু গতানুগতিক ধারার কোনো নির্বাচন না, এটা আমাদের সবাই আমরা জানি। কারণ যেভাবে ডামি আমি নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, তাই না, দিনের ভোট রাতে, তো এর পরে জনগণ একটা বিশাল প্রত্যাশা নিয়ে 15 বছর 17 বছর পরে এই জুলাই বিপ্লব হয়ে গেল, অনেক রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং অনেক প্রত্যাশা নিয়ে জনগণ এই নির্বাচনটাকে একটা উৎসবের মতো নিয়েছে। আমি বলবো শুরু থেকে খুবই সুন্দরভাবে কাজও হচ্ছিল, যদিও আমরা দেখেছি নির্বাচন পূর্বে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু সব জায়গায় ছিল না। এটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে নিজেরা চোখের সামনে দেখেছি। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে এসেছে। তো তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা আশা ছিল যে না, আমরা একটা নির্বাচন নিয়ে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, হ্যাঁ, আমরা একটা সরকার পরিবর্তনে যাবে, একটা কনস্টিটিউশনাল পরিবর্তনের মধ্য দিয়ে। তো সেখান থেকে আমরা এই নির্বাচনটাকে অবশ্যই খুবই গুরুত্ব দিয়েছে আমাদের জনগণ এবং আমরা সেটার সাড়া দেখেছি সারা দেশ জুড়ে। বিশেষ করে যেহেতু কোনো দলীয় সরকার ছিল না, মোটামুটি উন্মুক্তভাবেই সবাই কাজ করতে পেরেছে, সব দলই। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছিল ততই আমরা পরিবেশটা কিন্তু অনেক খারাপের দিকে দেখছিলাম। এই যে প্রতিহিংসা রাজনীতি ততটাই যেন আমাদেরকে পেয়ে বসেছিল। তো এই অনেক ঘটনা এর আগেও আমি আলোচনা করেছিলাম যে কোথায় কিভাবে প্রত্যেকটা আমাদের মানে নলেজে আছে সবার। কিন্তু নির্বাচন পরবর্তী এই নির্বাচনের সময়ে যে প্রত্যাশা নিয়ে আমরা কেন্দ্রগুলোতে আমাদের জনগণ সকাল থেকেই ভিড় হয়েছিল, আমি দেখেছি নিজেও। আমি যেহেতু একটা কেন্দ্রে ভোট দিয়েছি এবং আমার হাজব্যান্ড একজন ক্যান্ডিডেট ছিলেন, সেখানে আমি দেখেছি ময়মনসিংহ 5 আসন। তো ভোরবেলায় আমি ফার্স্ট ভোটার ছিলাম, আমি ফার্স্ট ভোটার ছিলাম। মানে নারীদের যে লাইনটা হয়েছিল সেখানে দুটো লাইন খুব মানে একদম ভোরের আলো ফুটতেই 7:30টার আগেই সবাই দাঁড়িয়ে গেছে। এটা আমাদের জন্য একটা আশাব্যঞ্জক এবং আমি সহ আমার মনে হয় সারা দেশের মানুষ এইভাবেই খুব উদযাপন করার নিয়ত নিয়ে সবাই বের হয়েছে। কিন্তু আমরা সুন্দরভাবে ভোটটা যাচ্ছিল, এই ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কাস্টিং কম হচ্ছে। এবং আমরা নিজেরা ফিল্ডে ছিলাম বলে জানি যে আগের দিন যে পরিমাণ কালো টাকার ছড়াছড়ি আগে থেকেই হচ্ছিল, আগের দিন তো হয়েছে, নির্বাচন পূর্ব যে দুদিন এই সময়টাতে তা ব্যাপক মানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো। এবং আমি নিজে দেখেছি যে প্রত্যেকটা ইয়েতে পোলিং এজেন্ট যারা ছিল আমাদের আশেপাশের যে কেন্দ্রগুলো, সবার বাসায় গিয়ে রাতের বেলা আপনার গেট ইয়ে করে করে প্রত্যেকের বাসায় ভয় হুমকি ধুমকি দেওয়া হয়েছে আগামীকাল যেন তারা না যেতে পারে ভোট কেন্দ্রে। এই যে একটা পরিবেশ, এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। নির্বাচনের জন্য হেলদি একটা এনভায়রনমেন্ট আমরা বলতে পারবো না, হ্যাঁ, সেটা আমরা দেখেছি। নির্বাচনের ভোটটা বাহ্যিকভাবে আমরা দেখেছি ভোট গ্রহণ হচ্ছিল, দৃশ্য তো কিন্তু সুন্দর একটা স্মুথ একটা পরিবেশ মনে হচ্ছিল। কিন্তু ভেতরে আমরা যখন নির্বাচন কেন্দ্রগুলো মানে বিভিন্ন সেন্টারগুলো আমরা ঘুরে দেখছিলাম, সেখানে কিন্তু আমরা আসলে দেখলাম যে ভেতরের পরিবেশটা কিন্তু আসলে আশাব্যঞ্জক ছিল না। এবং সেখানে অনেক অনিয়ম, সেটা আপনারা মিডিয়াতে এসেছে, অনেক কিছু, অনেক জায়গায় তো পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় তো মানে একদম ধরে যে এই মার্কায় ভোট দিতে হবে। এবং অনেক জায়গায় আপনারা দেখেছেন যে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে ছিলেন তারা পর্যন্ত সিল মেরেছে, এগুলো মিডিয়াতে। পরবর্তী, হ্যাঁ, ভোটের মানে এই যে মনে করেন ভোটের দিন পরবর্তী অবস্থা কি, ভোটের সেকেন্ড আপনাদের অভিযোগ আমি একটু দেখেই নি। জি, অভিযোগগুলো আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে 30টি আসনে গণনায় ভোট জালিয়াতি হয়েছে, 30টি আসনে। এবং সেটি আমার কাছে কপিটাও রয়েছে। আপনারা বলেছেন যে 30টি আসনে আপনারা পুনর্গণনা চেয়েছেন। এটি নির্বাচন কমিশনে। জি, আমি একটু বলছি যে আপনারা বলছেন যে কোথাও ভুয়া পোলিং এজেন্ট, স্বাক্ষর ছিল না, দাঁড়িপাল্লা অভিযোগ করেছেন, তারপরে কমিশনগুলো পদক্ষেপ নেন। এর ভিতরে আমি আসনগুলো বলতেই পারি, সময়ের জন্য বলিনি। চরম অবস্থা না যেখানে ভোট জালিয়াতি কার্য হয়েছে। আপনি একটু ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করা সম্ভব যে 1 নম্বরে নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা আপনারা অভিযোগ করছেন তার একটু উদাহরণ চাই, এবং একই সঙ্গে ভোট জালিয়াতির একটু। আমি আগে নির্বাচন পরবর্তী সহিংসতার যে অভিযোগ, আপনারা তো আগামীকালকে আবার প্রতিবাদ সমাবেশ ডেকেছেন, সে বিষয়ে পরে যাব, আপনি সংক্ষেপে বলতেন তাহলে আমরা অন্য আলোচনায় যেতে পারতাম। জি জি, নির্বাচন পরবর্তী সহিংসতাটা তো মানে মিডিয়াতে এসেছে। আমার সবার আগে একটা কথা আমার বলা দরকার মনে করি যে আসলে এখানে সহিংসতা কেন হবে,
এটা কিন্তু এমন না যে গেল মানে পাস্ট গভর্নমেন্ট ছিল কোনো একটা দলীয় সরকার, এখানে ইন্টারিম গভর্নমেন্ট, কেউ কিন্তু আমরা কোনো ক্ষমতায় ছিলাম না। অনেক সময় হয় যে ক্ষোভ থাকে, তাই না, আগে একজন ক্ষমতাসীন কোনো দলীয় ক্ষোভ থাকে যে তারা ক্ষমতায় ছিলেন, তো তাদের উপর আক্রোশটা থাকে। তো এখানে তো এরকম হওয়ার কথা না। আমরা সবাই কিন্তু আপা যেটা বললেন সুন্দরভাবে কথাগুলো, যে আসলে তো একই, আমরা তো একই, সবাই একই ফিল্ডে ছিলাম, আন্দোলনের ফিল্ডে, তাই না, সেখান থেকে আমরা 24 পার হয়ে আসলাম। তো এখন কেন বিজয়ী হওয়ার পরে কেন এই হামলাগুলো হবে, এটা তো আসলে আশাব্যঞ্জক না, এবং এটা খুবই জাতিকে মর্মাহত করেছে। নির্বাচন যেভাবেই হোক, আমরা বলেছি আমরা কিন্তু নির্বাচনটাকে যে প্রক্রিয়াই হোক এটাকে সবাই মানে সহজভাবে নেওয়ার চেষ্টা করেছে। আমরা যদিও জানি জনগণের প্রত্যাশার যে জায়গাটা সেটাতে কিন্তু আচ্ছা, আসলে একটি বিষয় আপনি জনগণের প্রত্যাশা, ভোটের হার বলছেন, আমি একটু বিষয় আপনাকে ইন্টারাপ্ট করি, যে জামায়াত ইসলামীর আমরা যে জরিপটা হিসাবটা দিয়েছিলাম, যদি আবারও যদি এটা আমরা দেখাই যে আপনারা আসন পেয়েছেন এককভাবে জামায়াত ইসলামী 68টি আসন, 68টি আসন। আচ্ছা, আমরা যদি 2008 সালের নির্বাচন সর্বশেষ ধরি, তখন আপনারা কতটা আসন পেয়েছিলেন? আসলে 2008 সালে তো আমাদের যে নির্বাচন সেটাতে আমাদের সম্ভবত 2টা ছিল। 2টা আসন। হ্যাঁ। আচ্ছা, আপনারা সর্বোচ্চ 21টি বা এরকম আসনও পেয়েছেন যখন বিএনপির সাথে জোট করেছে। জোট ছিল, তার আগে আমরা 18টি ছিল। জি, আপনাদের ভোটের, জামায়াত ইসলামের ভোটের রেশিও হচ্ছে 4 থেকে সর্বোচ্চ 10%। জামায়াত ইসলামের জন্ম 1941 সালে। জামায়াত ইসলামী জন্মের ইতিহাসে এই নির্বাচন বাদে বাকি যে নির্বাচনগুলো যে সব মিলিয়েও কখনো সে 50টি আসন পায়নি। এবার নির্বাচনে সে পেয়েছে 68টি আসন। তারপরও আপনাদের প্রতি কি মানুষের আগ্রহ বা আকাঙ্ক্ষার প্রতিফলন কি দেখতে পাননি? মানে আপনারা কি মনে করেন এর চেয়ে আরো বেশি আপনাদের পাওয়া উচিত ছিল? একটু যদি ব্যাখ্যা করতেন জি, আমাকে। এখানে একটু বলি আমি ভাইয়া। ব্যক্তিগতভাবে মনে করি এটি জামায়াত ইসলামের একটা বিশাল সাফল্য। তার ইতিহাসে এত বড় সফলতা জামায়াত ইসলামের ইতিহাসে আর আসে নাই। এটা অবশ্যই আপনার সাথে আমি একমত যে অবশ্যই তো এটা সফলতা যে আমার জামাত স্টেপ বাই স্টেপ এই পর্যায়ে এসেছে। কিভাবে এসেছে? এটা ঠিক যে জামাতের যে কনস্ট্রাকটিভ যে আন্দোলন ছিল, সবসময় জামাত জনতাকে সাথে নিয়ে এবং গণবান্ধব যে কর্মসূচিগুলো ছিল সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাতের উপরে যে জুলুমগুলো এসেছে এবং সর্বোচ্চ নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দিয়েছে, তারা কোনো দেশ স্বার্থবিরোধী কোনো নেগোসিয়েশনে যদি তারা যেতেন তাহলে কিন্তু তাদের এই ফাঁসির কাছে তাদেরকে ঝুলতে হতো না। এটা জনগণ কিন্তু বুঝতে পেরেছে। আমি সেটাই জানতে চাচ্ছি যে আপনারা কত এক্সপেকটেশন ছিল? সেই জন্য তারা জনগণ এবার এক্সপেকটেশনটা কোন জায়গায় ছিল এটা সেটা কিন্তু বলেন। আসলে আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে একটা আমাদের পজিটিভ যে জনগণের পাশে দাঁড়ানো জামাতের যে কার্যক্রমটা ছিল সেটা মানুষের দোরগোড়ায় পর্যন্ত চলে গেছে। জামাতের এই দাওয়াতটা, জামাতের যে পজিটিভ পলিটিক্যাল যে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। তারপরে সেকেন্ডলি হচ্ছে জামাতের আমির, যিনি এত সুন্দরভাবে তিনি তার বক্তব্যগুলো মানুষ খুব গ্রহণ করেছে। মানে আমি বুঝতে পারছি তাতে আপনাদের এক্সপেকটেশন কোন জায়গায়। আমি যদি 68-র সাথে দেখেন 68-র সাথে 30 যোগও করি তাতে কত দাঁড়ায়? 98। আমাদের জনতার একটা 68-র সাথে 30 এবারে যোগ আমাদের করলে দাঁড়ায় কার্যক্রম, 98। আমাদের নিজস্ব কার্যক্রম, আমাদের টার্গেট এবং জনতার যে এক্সপেকটেশন, দুইটার সম্মিলনে ছিল আমরা সরকার ফর্ম করার মতো আমাদের পজিশন তৈরি হয়েছে। পজিশন তৈরি হয়েছে। এখন আমি আপনাকে দেখাই, আপনি বলছেন যে আপনাদের অভিযোগ এখন 30টা আসন নিয়ে। আমি একটু বলি, আমি 68-র সাথে 30টা যোগ করি তাতে হয় 98। তাতেও তো আপনারা সরকার গঠন করতে পারেন না। আসলে ভাইয়া এটা বোধহয় সবাই জানে, এই 30টি হচ্ছে স্পেসিফিক এভিডেন্স সহ দেয়া আমি এই 30টা ধরলাম, ধরে নিলাম এই 30টা আপনারা পেতেন। এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এইগুলো হচ্ছে এভিডেন্স সহ একদম দেয়া হয়েছে। এখনও যদি আপনার সারা দেশে আমাদের যে হিসাবগুলো আছে, আপনারা জানেন ঢাকার 17 আসন, আপনারা জানেন ঢাকার 6 আসন, ঢাকার 8 আসন, তারপরে আপনার অনেকগুলো আসন ঢাকার মধ্যেই তো আপনারা দেখেছেন যে কি পরিমাণ এখানে জনগণের প্রত্যাশার জায়গাটুকু কতটুকু প্রত্যাশার জায়গাটা কিভাবে মাপবো আমি তো? আপনি কি টোটাল ভোটিং বিষয়টাকে কি তাহলে নিরপেক্ষ হয়নি এটা বলতে চান? একদম ক্লিয়ার করে দেন। নিরপেক্ষ আসলে যেভাবে মিনিমাম 151 তো আসন আপনাদের সরকার গঠন করতে লাগতো, সেটা করতে হলে তো আপনাদের এই 30টার বাইরে আরো অনেক আসন যোগ করতে হবে। প্রত্যেকটা আসনে যে আপনার ইঞ্জিনিয়ারিং হয়েছে আসলে এটা প্রত্যেকটাতেই গড়ে হয়েছে। আচ্ছা, প্রত্যেক আসনই গড়ে হয়েছে। আর যে 30টা 300 আসনের প্রত্যেক আসনে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, ক্লিয়ার করেন। জি অবশ্যই এটা হয়েছে, কারণ আমরা নিজেরা দেখেছি আমাদের 300 আসনে গড়ে কম বেশি হয়েছে। আচ্ছা, আমি এটা তো স্পেসিফিক আমার হাতে এভিডেন্স নাই দেখে 30টার এভিডেন্স যেহেতু আপনার নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে সেজন্য 30টা বলা হয়, কিন্তু গড়ে কিন্তু আপনার সারা দেশ মিলে আপনার যে হিসাবে আপনি দেখবেন এখানে আমরা দেখেছি ওভার রাইটিং, পেন্সিলের তারপরে প্রত্যেকটা আসনে আমরা এটা দেখেছি। আমি নিজে যে এলাকায় ছিলাম আমি দেখেছি যেগুলো কেন্দ্র ছিল সব জায়গায় কিন্তু ওভার রাইটিং হয়েছে এবং রেজাল্ট যেটা হয়েছে সেখানে অনেক বৈপরীত্য, সিল দেয়া। তাহলে তো নির্বাচনটাই আপনাদের কথায় নির্বাচনটাই আবার নতুন করে হওয়া উচিত।
এখন নতুন করে আসলে আমরা এই অবস্থায় বলবো না যে একটা দেশ অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই পর্যায়ে আমরা এসেছি। আমরা এটা নিয়ে কিন্তু এমন কোনো নতুন আন্দোলন করতে চাই না, কারণ জনগণ আন্দোলন করতে করতে এই জনগণ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেখতে চায়। এই জন্য এটা নিয়ে কিন্তু আমাদের দলীয়ভাবে খুব বেশি মানে এটাকে তুলে ধরা হয়নি যে আমরা এটাকে গ্রহণ করলাম না। কিন্তু আমাদের প্রতিবাদগুলো, যেমন আগামীকাল প্রতিবাদ ডাকা হয়েছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে হামলা হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটাকে আমরা যেগুলো এভিডেন্স আছে সেগুলো ক্ষেত্রে শুধু বলেছি। কিন্তু সারা দেশে একটা দল হিসাবে বিজয়ী হয়েছে, সেখানে কেন প্রতিপক্ষের বাড়িতে হামলা হবে, কেন সেখানে নারীদের উপরে হামলা হবে, কেন সেখানে নারীদের, আপনি দেখেছেন রাজশাহীতে একজন নারী প্রার্থী স্বতন্ত্র, তাকে কিভাবে একদম উন্মুক্ত ময়দানে তাকে মারা হয়েছে। একজন মানে ফিমেল পারসনকে একজন মেল ক্যান্ডিডেট কি করে তার গায়ে হাত তুলতে আমরা পারে? শুনবো, হাতিয়ার অবস্থাটা আপনার কথা আমরা তো জানি। শুনলাম, আমার মনে হয় মনিয়াপারও জবাব দেওয়ার আমি একটু রয়েছে। মনিয়াপার দুটা কথা জবাব দিয়ে ভাইয়া শেষ করছি। জবাব দিয়ে শেষ করেন, আমরা আপা যে বিরতির দিকে আপনার কথা আবার শুনবো এটা নিয়ে। নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, আপা যেটা বললেন, আসলে মনিয়াপা যেটা বলেছেন, জামাতের আদর্শিক যে রাজনীতি, এটার সাথে এটা একদমই যায় না, এটা আমি বললাম। কারণ জামাত একটা আইডিওলজি বেসড সংগঠন, এটা আপনারা জানেন। জামাতের কোনো একজন ব্যক্তির যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়ে যায়, যদি কোনো সংগঠনের বাইরে গিয়ে কোনো অনৈতিক কিছু ধরা পড়ে, সেটা। দ্বিতীয়ত হচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এটা আমি বলবো আপার ওই উত্তরে। সেটা হচ্ছে যে এক জালেম গিয়েছে আরেক জালেমের আপনারা, তাহলে আপনারা এখানে তো কাউকে নাম মেনশন করা, এটা বলা হয়েছে আমাদের সমাজে গ্রুপ তৈরি হয়েছে, জালেমের গ্রুপ তৈরি হয়েছে। তারা যেভাবে বলা হয়েছে যে একটা জুলুম শেষ করে আমরা এসেছি, স্বৈরাচারকে হটিয়ে এত রক্তের বিনিময়ে আবার কি আমরা আরেকটা জালেম আমরা দাঁড় করাতে চাই? এরকম কথা তো বলা হয়েছে যে এটা আমিরে জামাত বলেনি, এটা কোনো একজন ইসলামিক বক্তা বলেছেন। মানে কোনো একজন ইসলামিক বক্তা বলেছেন, উনি তো জামাতের কেউ না। 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন, এটা তো আপনাদের জোট থেকেই বলা হয়েছে। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এটা করা হয়নি। এটা কোনো পার্টিকুলার দলকে আনার জন্য, এটা তো সত্যি কথা। জনগণের চাওয়ার দিক যেটা আসবে তারাই আসবে, এখানে পার্টিকুলার কোনো দলকে আনার জন্য তো এই বিপ্লব করা হয়নি। তাহলে বিএনপি কি জনগণ চায়নি? জনগণ চায়নি, সেটা তো ভোটে প্রমাণ হয়েছে। আর আপনারা ইঞ্জিনিয়ারিং যদি দেখেন, ভোটে কি প্রমাণ হয়েছে বলেন? এই যে রেশিওটা দেখেন, ভোটে কি প্রমাণ হয়েছে? ভোটে প্রমাণ হয়েছে আমি বলি, যদিও ভোটে কি বিএনপি কি জনগণ চায়নি? না, চাইনি আমি বলছি না। ওই যে বললাম কে কতটুকু কাকে চাচ্ছে, এটা তো আপনার ভোটের রেশিও বলে দিচ্ছে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন দেখেন রেশিওতে কত মানে কতটা কাছাকাছি। আমরা এই রেশিও নিয়ে একটা ডিসকাশন প্রজেক্ট আমাদের আছে, আমরা করব।